কথা বলতে যাচ্ছি এবং স্মরণ করছি সেই সকল ভাইদেরকে যাদের অঙ্গহানি হয়েছে, যারা নিজেদের চোখ হারিয়েছেন, যে মা নিজের সন্তান হারিয়েছেন এবং যে সন্তানের বাবা এই আন্দোলনে বিজয় মিছিল করতে গিয়ে পদদলিত হয়েছে। আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে, লম্বা কথা বলবো না, বড় ভাইরা এখানে আছেন, আপনারা সবাই আছেন। শুধু একটি কথা বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো দল না, এটি একটি স্পিরিট। এই স্পিরিট যেই ভাই, যেই বোন, যেই মুরব্বী, যেই বাবা, যেই মা ধারণ করে, সকলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ, সকলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য। আমার যেই ভাই আমার সাথে যোগাযোগ নেই, আমার যেই ভাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্রোগ্রামে নেই, সেই ভাইও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত, সে একজন সদস্য। কারণ সে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ায়, সে বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, সে ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলে এবং সে ন্যায্য কথাটা ন্যায্য জায়গায় বলতে জানে। আজকে আপনাদের সামনে আমরা একটি মেসেজ নিয়ে এসেছি। আমরা জানি এই উত্তরা থেকে আমরা যখন সারা দেশবাসী গণভবনে যখন আসতে মার্চ করি, গণভবনে যে মার্চ করি, সেই সময় কিন্তু এই উত্তরা থেকে একটি বড় মার্চ ওইদিকে যায়। আমরা জানি এই আন্দোলনের প্রাণভ্রমরা অংশ ছিলেন আপনাদের এই উত্তরাবাসী। আমি নিজে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্র। আমি বলতে চাই, এই উত্তরার দায়িত্ব আপনাদের প্রত্যেকের এখান থেকে নিয়ে তারপর বের হতে হবে। এই উত্তরাকে সংরক্ষণ করার দায়িত্ব, এই উত্তরাকে তার সমুন্নত রাখার দায়িত্ব আপনাদের এই গ্যালারিতে যারা আছেন প্রত্যেকজন ছাত্রের নিজের কাঁধে তুলে নিতে হবে। আমরা আজকে এই দেশের মধ্যে যে ধরনের অনাচার করার চেষ্টা করছে বিভিন্ন গোষ্ঠী, তাদের বিরুদ্ধে ছাত্ররা যদি একতাবদ্ধ না থাকে, তাদের বিরুদ্ধে এই আমাদের যে ছাত্র ভাইয়েরা সেই সময় গণ অভ্যুত্থানের গণ হয়ে এসেছিল, আজকে যদি তাদের মধ্যে বিভক্তি দেখা যায়, তাহলে কিন্তু শস্যের মধ্যে ভূত আসবে, তাহলে কিন্তু আমরা এই গণ অভ্যুত্থান রক্ষা করতে পারবো না। অতএব আপনাদের এই উত্তরা যেমন সেই দিন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সারা বাংলাদেশে, তেমনি এখনো এই গণ অভ্যুত্থান রক্ষার কাজ এখনো শেষ হয়নি, গণ অভ্যুত্থানের পরবর্তী দেশ গড়ার কাজ এখনো শেষ হয়নি। আপনাদেরকে সেই দেশ গড়ার কাজ করতে হবে। আমি এই উত্তরার একজন ছেলে হিসেবে আমি আপনাদের কাছে এই দায়বদ্ধতা নিতে চাই এবং আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, আপনাদের সামনে না আপনাদের পিছনে না, আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থেকে কাজ করতে চাই। আমি আজকে আপনাদের কাছ থেকে এই প্রতিজ্ঞা নিয়ে এই স্টেজ ত্যাগ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ মেহেরা সিফাত ভাইকে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা সামনে এত ধৈর্য ধরে এত কষ্ট করে আমাদের এখানে এসেছেন শুধুমাত্র আমাদের কথাগুলো শোনার জন্য। আসলে আমরা এখানে কেউ নেতা না বা আমাদের মধ্যে কোনো ধরনের হায়ারার্কি বা কিছু নেই। আমরা প্রত্যেকে এখানে সহযোদ্ধা। আপনি আমার সহযোদ্ধা, আমরা আপনাদের সহযোদ্ধা। এ পর্যায়ে আমাদের সামনে যিনি বক্তব্য রাখবেন তিনি হচ্ছেন আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগ্রামী উত্তরাবাসী, মীর মুগ্ধের শহীদ হওয়ার এলাকার এই এলাকাবাসীদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। আপনারা যে বিপ্লবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিপ্লব হয়েছে, কিন্তু বিপ্লবের পর আমাদের যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের পুনর্গঠন প্রয়োজন, তা এখনো হয়নি। প্রশাসনের প্রত্যেকটা জায়গায় ফ্যাসিবাদের দোসররা এখনো বসে আছে। আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, সেই রক্তের উপর ভর করে ঘুষ বাণিজ্য চলছে। আমার ভাইয়েরা রক্ত দিয়েছে একটি বৈষম্যহীন রাষ্ট্রের জন্য, সেখানে এখনো দেখা যাচ্ছে বৈষম্য চলমান, চাকরিতে বৈষম্য চলমান। এখনো আমাদের বেকার ভাইয়েরা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে, এখনো আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে না। দেখা যাচ্ছে সচিবালয়ে সচিব নিয়োগ দিতে, ডিসি নিয়োগ দিতে অভিযোগ আসছে। আমাদের ভাইয়েরা এর জন্য রক্ত দেয় নাই। আমাদের প্রশাসনের রাষ্ট্রের প্রধান হিসেবে এখনো রাষ্ট্রপতি বসে আছে।
সে একটি ফ্যাসিবাদের দোষর, ফ্যাসিবাদের দোষর এবং হচ্ছে গণহত্যায় যখন সরকার এই দেশের ছাত্র জনতার উপর গণহত্যা চালাচ্ছিল, সেই প্রেসিডেন্ট বঙ্গভবনে বসে বসে নির্ভীত এতে সাপোর্ট দিয়েছে। কিন্তু সে এখনো বঙ্গভবনে আমার ভাইয়ের রক্তের টাকাই কিনা, আমার ভাই বোনদের শ্রমের টাকায়, ঘামের টাকায় তার বেতন চলছে। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের সংবিধান, এই সংবিধান বারবার ফ্যাসিস্ট তৈরি করেছে, বারবার স্বৈরাচার তৈরি করেছে। ৭২ থেকে ৭৫ শাসন আমলে আওয়ামী লীগ সরকার এদেশে দুর্ভিক্ষ এনে দিয়েছিল, বাকশাল কায়েম করেছিল। এদেশের প্রায় গণহত্যা চালিয়ে ৩০,০০০ বিরোধী দলীয় নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। তারপরে ৯৬তে এসে বাবার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে শেখ হাসিনা আবার নির্বাচন করেছিল। আবারও ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত এদেশের মানুষকে হত্যা করে, এদেশের মানুষকে খুন করে, এদেশের মানুষকে গুম করে আবার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাইছিল। এই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের ইতিহাস এদেশের মানুষকে শোষণের ইতিহাস, বারবার এদেশের মানুষের সাথে প্রতারণার ইতিহাস। ২৪-এ হাজার হাজার ভাই বোনদেরকে হত্যা করার পরে আজকে একটি সুশীল গোষ্ঠীকে দেখতেছি তারা আওয়ামী লীগের রাজনীতি করার পক্ষে কথা বলছে। এখানে আমাদের আহত ভাইয়েরা আছে, শহীদদের ফ্যামিলি আছে। আপনারা কি আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আবার রাজনীতি দেখতে চাচ্ছেন? আবার রাজনীতি দেখতে চাচ্ছেন? যে সকল সুশীলেরা, যে সকল রাজনৈতিক পান্ডারা এখনো আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলে, তাদেরকে প্রতিরোধ শহীদের ফ্যামিলি করবে, তাদেরকে প্রতিরোধ এক পা না থাকা আহত ভাইয়েরা করবে। সর্বোপরি বলতে চাচ্ছি, এই রাষ্ট্রের জন্য আমরা রক্ত ঝরিয়েছি, আমি এই দেশের পুনর্গঠনের জন্য গুলি খেয়েছি, আমরা এই দেশের জীবন বাজি রেখে একটি স্বাধীন সার্বভৌম বৈষম্যহীন রাষ্ট্র বিনিময়ের জন্য জীবন দিয়েছি, লড়াই করেছি। আমরা লড়াই করি নাই চাঁদাবাজদের জন্য, আমরা লড়াই করি নাই দখলদারিত্বের জন্য। এখন জায়গায় জায়গায় চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে। সরকারকে অবশ্যই অবশ্যই দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যেতে হবে। আপনাদের কাছে আহ্বান থাকবে, এই উত্তরা থেকে গণবিপ্লবের, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন যেমন জীবন বাজি রেখে সামনে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে, যাতে ভবিষ্যতে আর কোনো প্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হতে না পারে, আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে, তার জন্য আরেকবার লড়াই করতে প্রস্তুত আছেন? লড়াই করতে প্রস্তুত আছেন? লড়াই করতে প্রস্তুত আছেন? লড়াইটা আমাদের, লড়াইটা আমাদের। আমরা যেমন লড়াই করেছি আগস্ট পর্যন্ত, আমরা লড়াই করব আরো বছর খানেক। ততদিন পর্যন্ত আমরা, যতদিন না বীর মুগ্ধের স্বপ্ন সফল হবে, যতদিন না বুসাইদের স্বপ্ন সফল হবে, আহ্বান জানাচ্ছি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্নকে টিকিয়ে রাখার জন্য একতার আহ্বান জানাচ্ছি, বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্নকে টিকিয়ে রাখার জন্য আরেকটি সংগ্রামে। আপনাদেরকে বলবো, এই সংবিধানকে বাতিল করার দাবি জানাচ্ছি। এই উত্তরার মঞ্চ থেকে যে সংবিধান বাংলাদেশে বারবার ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে, সেই সংবিধান বাতিল করে জনগণের জন্য, জনগণের পক্ষে, যাতে আর ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেরকম একটি সংবিধান লিখতে হবে। একই সাথে যে প্রেসিডেন্ট আমার টাকায় এখনো বঙ্গভবনে বসে আছে, তাকে অবিলম্বে পদত্যাগ করে ছাত্র জনতার প্রেসিডেন্ট সেখানে বসাতে হবে। কোন খুনির প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট বঙ্গভবনে থাকতে পারবে না। ধন্যবাদ সকলকে। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত,
রক্তের বন্যায়, রক্তের বন্যায়। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদ ভাইকে। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে কেন আমরা আসছি, কেন আমরা বিভিন্ন জেলা শহরগুলোতে যাচ্ছি, বিভিন্ন এই উত্তরার মতো এই প্রাণকেন্দ্রগুলোতে কেন আসছি এই কারণে, আজকে আমার শহীদ বোন, উত্তরার একজন শহীদ বোন নাইমা সুলতানা শহীদ হয়েছেন। এতদিন হয়ে গেল, তার শহীদ হওয়ার এতদিন পরে তার রক্তের উপর দাঁড়িয়ে যখন শুনি আমরা এই উত্তরাতে আমাদের এই শহীদ ভাই বোনদের রক্তের উপর দাঁড়িয়ে কেউ চাঁদাবাজি করছে, কেউ সমন্বয়কের নাম ভাঙিয়ে টাকা খাচ্ছে, বিভিন্ন জায়গায় যখন দুর্নীতি দেখি, সেই মুহূর্তে আমরা বিশ্বাস করি যে এইখানে আমাদের যে শহীদ ভাই বোনদের পরিবাররা আছে তাদের সাথে আমাদের দেখা করা প্রয়োজন। এইখানে যারা আন্দোলন করেছে সেই আন্দোলনকারীদের সাথে আমাদের দেখা করা প্রয়োজন। সেই চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের গলা তোলা প্রয়োজন, সেই চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা প্রয়োজন। এ পর্যায়ে আমাদের সামনে যিনি বক্তব্য রাখতে আসবেন তিনি হচ্ছেন তৌহিদ সিয়াম, সমন্বয়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদ সিয়াম ভাইকে। ভাই 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 ভলান্টিয়ার এত ভলান্টিয়ার লাগবে না, শুধু লাইনটাই, লাইনে 7 জন সংগ্রামী উত্তরাবাসী, আসসালামু আলাইকুম। সবাই সরে যান, এক্সট্রা ভলান্টিয়ার। খুবই সংক্ষিপ্ত কিছু কথা বলবো, সংক্ষিপ্ত একটা বক্তব্য রাখবো। জাস্ট একটা কথা মনে করায় দিতে চাই, যখন 6 জন সমন্বয়ককে ডিবি অফিসে জোর করে অস্ত্রের মুখে জবানবন্দি নেওয়া হলো যে আন্দোলন আর চলবে না, তখন আমরা একটা স্লোগান দিয়েছিলাম, আমি কে তুমি কে সমন্বয়ক সমন্বয়ক। আরেকটা স্লোগান আমরা দিয়েছিলাম, আমি কে তুমি কে বিকল্প বিকল্প। কারণ 16 বছর আমাদেরকে শিখিয়েছে নেত্রীর নাকি কোনো বিকল্প নাই। আমরা বলেছিলাম আমরা সবাই বিকল্প, কিন্তু আপনারা এখন সবাই সবাইকে প্রশ্ন করে দেখেন 5 আগস্টের পরে যে স্পিরিট নিয়ে আমরা বলেছিলাম যে আমি কে তুমি কে বিকল্প বিকল্প, সেই স্পিরিট আমাদের মধ্যে আছে কিনা। যদি আমাদের মধ্যে সেই স্পিরিট থেকে থাকে তাহলে কেন ফ্যাসিস্টের যে কাঠামো, সেই কাঠামো এখন পর্যন্ত বিলুপ্ত না হওয়ার আগেই কেন আমরা যার যার দল, যার যার জায়গা আলাদা করে ফেললাম? কেন এখনো আমরা যে স্পিরিট নিয়ে একসাথে একত্রিত হয়ে ফ্যাসিস্টকে তাড়িয়েছি, সেই স্পিরিট নিয়ে কেন আমরা রাষ্ট্র সংস্কারের এই আন্দোলন এখনো আমরা করছি না? রাষ্ট্র পুনর্গঠনের যে আলাপ, রাষ্ট্র পুনর্গঠনের যে জায়গা, সেই জায়গায় আমাদের জাতীয় ঐক্য দরকার ছিল, কিন্তু আমরা দেখেছি সেই জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য কিছু কিছু মহল পায়তারা চালাচ্ছে। এবং কেউ কেউ এখন বলছে আওয়ামী লীগকে নাকি রাজনীতি করার অধিকার দিতে হবে। কেউ কেউ এখনো বলছে যে আওয়ামী লীগ গণহত্যাকারী দল হলেও তার রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার নাকি কারো কোনো জায়গা নাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা এই সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, প্রত্যেকটা দোসরকে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আওয়ামী লীগের এই গণহত্যার 16 বছর সে যে দুর্নীতি, সে যে অবিচার, গুম, হত্যা করেছে, সেগুলোর পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার না হওয়া পর্যন্ত এই দেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। আমরা জানি আওয়ামী লীগের সেই শেখ হাসিনা থেকে সেই চৌকিদার যে কর্মীটা, প্রত্যেকজন মানুষ আসলে এই বিচারের আওতায় চলে আসবে যদি আমরা সুষ্ঠুভাবে আওয়ামী লীগের এই বিচারটা আমরা করি। সেই জন্য আমাদের জাতীয় ঐক্য লাগবে। আমরা যখন 5 আগস্টের আগে যখন আমরা রাস্তায় নেমেছি, যেভাবে আমরা জিজ্ঞাসা করি না পাশের মানুষটা কি বিএনপি, নাকি পাশের মানুষটা জামাত, নাকি পাশের মানুষটা হিন্দু, না পাশের মানুষটা মুসলমান, এখন আমাদের এই প্রশ্ন করা যাবে না। জাতীয় ঐক্যের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী কাঠামোকে একদম গোড়া থেকে উপড়ে ফেলার জন্য এখনো আমাদেরকে একতা থাকতে হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, মাজার পূজারী নাকি মাজার পূজারী ছাড়া, আলিয়া নাকি কওমি, কোনো ধরনের বাধা বিভেদ এখন করা যাবে না। বিভেদ করার সময় এখন না। আপনারা জানেন আমরা যদি এখন বিভেদ করি, আমরা যদি নিজেদের মধ্যে এই ধরনের বিভাজনগুলো করি, সেটার সুযোগ নিবে আওয়ামী ফ্যাসিস্টরা, সেটার সুযোগ নিবে সেই দোসররা যারা 16 বছর হয়তো আওয়ামী লীগের পোস্টেড ছিল না, কিন্তু টেবিলে টেবিলে মাঠে মাঠে বসে আওয়ামী লীগকে, আওয়ামী লীগের হাতকে, ফ্যাসিস্টের হাতকে তারা শক্তিশালী করেছে। তারা কিন্তু এখনো এই দেশে আছে, তারা কিন্তু এখনো আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য সচিবালয়ে তারা আছে, ডিসি অফিসে
কারা আছে, তারা পুলিশদের মধ্যে আছে, সেনাবাহিনীর মধ্যে আছে। সেনাবাহিনীর মধ্যে আছে, যদি না থাকতো তাহলে যে 626 জনকে 5 আগস্টের পরে আপনারা হেফাজতে নিয়েছিলেন, সেই 626 জনের হিসাব কই? কেন আপনারা 626 জনের 615 জনকেই সেনাবাহিনী কেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল? তার মানে সেনাবাহিনীর উপর আমরা আস্থা রাখতে পারি না। এই সেনাবাহিনীকে পুনর্গঠন করতে হবে, এই পুলিশকে পুনর্গঠন করতে হবে, বিচার বিভাগকে পুনর্গঠন করতে হবে। যে সংবিধান ফ্যাসিস্ট কাঠামো তৈরি করে, সেই সংবিধানকে বাতিল করতে হবে। আমার আগের বক্তা বলে গিয়েছে, যে রাষ্ট্রপতি খুনি হাসিনার দ্বারা নিযুক্ত, সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে এবং ছাত্র জনতার প্রতিনিধিকে রাষ্ট্রপতির আসনে বসাতে হবে। সেনাবাহিনীর দায়িত্ব ছিল শেখ হাসিনাকে পালিয়ে যেতে না দিয়ে সেদিন গ্রেফতার করা। সেনাবাহিনী সেদিন গ্রেফতার করে নাই। আমরা জানি আপনি কার আত্মীয়। এখনো যদি আপনি এই গণ অভ্যুত্থানের ছাত্র জনতাকে যদি এখনো আপনি চিনতে না পারেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, খুনি হাসিনা, যিনি অবিসংবাদিত হয়ে উঠেছিলেন, যিনি মনে করতেন তার কোনো বিকল্প নাই, তাকেই আমরা উৎখাত করতে মাত্র 36 দিন নিছি। আপনাকে উৎখাত করতে 36 মিনিটও লাগবে না। স্পষ্ট করে বলে দিতে চাই, ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান করেছে, যে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছে, এই রাষ্ট্র সংস্কারে আমাদের সকলকে এক থাকতে হবে। কোনো ধরনের কোনো বিভেদ তৈরি করা যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কোনো সরকারি দল না। সরকার এখন পর্যন্ত এই 2 মাসে আমাদের সামনে স্পষ্ট করে রোডম্যাপ দিতে পারে নাই। আমরা সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই সরকারকে অতি দ্রুত কিভাবে তিনি রাষ্ট্র সংস্কার করবে, কিভাবে রাষ্ট্র থেকে ফ্যাসিস্ট কাঠামোকে উৎখাত করবে, সেটাই সরকারকে স্পষ্ট করে বলে দিতে হবে। এবং এর পাশাপাশি বড় বড় যে রাজনৈতিক দলগুলো এখনই নির্বাচন চাচ্ছেন, তাদেরকেও রোডম্যাপ দিতে হবে কিভাবে আপনার একটা গণতান্ত্রিক দল তৈরি করবেন, যে গণতান্ত্রিক দলে দিনের পর দিন, বছরের পর বছর এক পরিবারের মানুষ থাকবে না। সেই রোডম্যাপটা আপনাদেরকে দিতে হবে। প্রিয় উত্তরাবাসী, শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা যারা এখানে আছেন সবাই এক কাতারে আসুন। হিন্দু মুসলিম বিভেদ করবেন না, নিজের বিশ্বাসের বিভেদ করবেন না। বিভেদ করার সময় এখন না। রাষ্ট্র সংস্কার করার জন্য জাতীয় ঐক্য দরকার। সকল রাজনৈতিক দল, মতামত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক কাতারে এসে 5 আগস্টের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে রাষ্ট্র পুনর্গঠনের জন্য নেমে পড়ুন। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে আমরা যার বক্তব্য শুনতে যাচ্ছি, তিনি হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আচ্ছা, আমি আর রক্ত দিতে রাজি না, আমি ব্যক্তিগতভাবে। আর এই যে স্লোগানটা হয়, দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। কারণ আমি রক্ত কাদের জন্য দিব? আমি যখন দেখলাম আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে ওরা ভাগ করছে যে মেথডস অফ পেমেন্ট, যে 5 কোটি নাকি 10 কোটি, বলতেছে যে আমি ভাই নির্লোভ মানুষ, আমার এত লোভ নাই, 5 কোটি চলবে। তারপরে যখন বললো যে স্যার 10 কোটি, বলতেছে তোমার যা ভালো মনে হয়। কিসকাউন্ড্রেল, অসভ্য। রাস্তার মধ্যে শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে তারা টাকা ভাগ করে। সুতরাং এই বার্ধক্য নেতৃত্বের জন্য আর ছাত্র নাগরিক আমরা রক্ত দিতে প্রস্তুত না।
আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন, আপনারা সচেতন হন। কারণ ছাত্র নাগরিক 5 তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আপনারা সচিবালয়ে বসে 5 কোটি না 10 কোটি ভাগ করবে, আর আমি আমার বাজারে গিয়ে আমি আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসটি কিনে আনতে পারবো না, এই জিনিসটা হবে না। আপনারা লাস্ট বাজারে যাওয়া আছে এখানে মানুষের, বাজারে বাজারে যান, কারা কারা বাজারে যান? দেখেন, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিতে আসছি না, আমাদের একদম বেসিক নিড। আন্দোলন কি সারা বছর আন্দোলন করব আমরা? সারা বছর রাস্তায় থাকবো? দেখেন, আমি আজকে বাজারে গেলাম, একটা বাজারে একটা মানুষ যে মধ্যবিত্ত আমাদের মতো, সে বাজার থেকে কখনোই যে একটা এই সাইজের ব্যাগ দিয়ে কখনো বাজার করে এখন বাজার করে বাসায় ফিরে আসতে পারবে না। আমরা আজকে এই সরকারের 2.5 মাস হয়েছে, 2 মাস হয়েছে, 2 মাস হয়ে যাওয়ার পরেও কেন বাজারের সিন্ডিকেটগুলো এখনো পর্যন্ত সচল থাকবে? বাজারে কেন যেই সবজিটা উত্তরবঙ্গে 30 টাকা, কি কারণে সেটা ঢাকায় এসে 100 টাকা হয়ে যাবে? সুতরাং আপনারা সরকারে যারা আছেন, আপনারা বিভিন্ন সরকারি সুবিধা নিয়ে আছেন, আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি, ছাত্র জনতা রক্ত দিয়েছে, তারা সরকারি সুবিধা পাচ্ছে না, তাদের বাসার বাজার সরকারি টাকায় তাদের ফ্রিজে আসে না। সুতরাং বাজারের সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে যেন বাজারগুলো পৌঁছে যায়, আপনারা সেই ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে করুন, না হয় ছাত্র নাগরিক এই সরকারের বিরুদ্ধেও কথা বলা শুরু করবে। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, আপনাদের শিক্ষার্থীদের প্রতি আমি একটা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব। বৈরী আবহাওয়া, আমি দীর্ঘায়িত করছি না, সেটা হচ্ছে যে আমাদের কিছুদিন পরে, আমাদের সামনে আমাদের ভাইরা রয়েছেন, কিছুদিন পরেই আমাদের যেই বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব যে দুর্গাপূজা কিছুদিন পরে রয়েছে। দুর্গাপূজাকে ঘিরে বিভিন্ন মহল ইতিমধ্যেই ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। আমরা যেভাবে 5ই আগস্টের পরে আমরা দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে, পাড়া মহল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আমাদের সংখ্যালঘু ভাইদের আমরা বাড়িঘরগুলো পাহারা দিয়েছি। সুতরাং এই যে সামনের পূজাটি রয়েছে, এই পূজাটি আমাদের যারা ভাইরা রয়েছে, অন্য ধর্মের ভাইরা রয়েছে, তারা যেন তাদের এই অনুষ্ঠানটি নির্বিঘ্নে পালন করতে পারে, সেটির জন্য আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করব এবং তাদেরকে যেন কোনো ধরনের হামলা, কোনো ধরনের সাম্প্রদায়িক কোনো ধরনের ষড়যন্ত্র, সেগুলোকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা এই যে আন্দোলন করেছিলাম, এই আন্দোলনের কিন্তু আরেকটি উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে চাকরি বা কর্মসংস্থানের যে বিষয়। 2 মাস হয়ে গিয়েছে, আমি জানি না চাকরি বা কর্মসংস্থানের জন্য সরকার কি করেছে। আমরা চাই, আমরা যারা বেকার রয়েছেন, আমাদের যে বেকার ভাইয়েরা রাস্তায় নেমে আসছেন, আপনারা আমাদের এই বেকার ভাইদের জন্য দ্রুততম সময়ের মধ্যে চাকরির সার্কুলারগুলো দিবেন, চাকরির সার্কুলারগুলো দিয়ে তাদের বেকার জীবনের অবসান আপনারা করবেন। সর্বশেষ কথা, এখানে যারা রয়েছেন বেশিরভাগ হচ্ছে শিক্ষার্থী, স্কুল গোয়িং, কলেজ গোয়িং, আপনারা বেশিরভাগ শিক্ষার্থী। এখানে আমি স্কুল ড্রেস পরা অনেককে দেখতে পাচ্ছি, কলেজ ড্রেস পরা অনেককে দেখতে পাচ্ছি। আমি একটা জিনিস আপনাদেরকে সচেতন করছি, আমাদের এই যে স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়েছে, এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কয়েকটা জিনিস থাকবে না। 1, প্রোটোকল পলিটিক্স থাকবে না। 2, সেলফি পলিটিক্স, এগুলা থাকবে না। সুতরাং ভাইয়ের সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে অন্যদের নজর কেড়ে পদ বা পদোন্নতি বাগিয়ে নেওয়ার যে চর্চা, এই চর্চাকে কবরস্থ করতে হবে। আমরা 5ই আগস্টের পূর্বে যেভাবে স্লোগান দিয়েছিলাম বিকল্প আমি, তাইলে ভাই এখন কেন আপনারা ভাইদের পিছনে ঘোরাঘুরি করবেন?
আপনাকে বিকল্প হয়ে উঠতে হবে, আপনাকে নেতৃত্বের জায়গাটায় আপনাকে আসতে হবে। এখানে যারা যারা রয়েছেন প্রত্যেকে তার জায়গা থেকে প্রত্যেকে এক একজন নেতা। তো সুতরাং আমাদের ছাত্রলীগীয় যে কালচার ছিল, এই যে সেলফি পলিটিক্স, প্রটোকল পলিটিক্স, এগুলোর স্থায়ী পুনর্বাসন আপনাদের মধ্য দিয়েই হোক। পড়াশোনার চর্চাটা থাকুক এবং সবাইকে পড়াশোনা করতে হবে। এই যে ফোন হাতে নিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকার মধ্য দিয়ে যে আমরা সমাজ বা রাষ্ট্র অনেক বেশি পরিবর্তন করতে পারবো, সেটি যেমন সত্য না, ঠিক একইভাবে এই সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টও আমাদেরকে ভোলা যাবে না। আমাদেরকে দুইটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে, পড়াশোনা এবং আমাদের সোশ্যাল মিডিয়া লাইফের মধ্যে ব্যালেন্স করতে হবে, যাতে করে আমরা মনস্তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হতে পারি, রাজনৈতিকভাবে সচেতন হতে পারি, অধিকার জায়গা থেকে আমরা সচেতন হতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহ ভাইকে। আমাদের শহীদ ভাই বোনেরা যে রক্ত দিয়েছেন, এই এখন যদি আমরা সেই একতাটা ধরে রাখতে না পারি, তাহলে সেটা হবে আমাদের শহীদ ভাই বোনদের রক্তের সাথে বেইমানি। সেই রক্তের সাথে কি আমরা বেইমানি করব? সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি সর্বশেষ যাকে বক্তব্য দেওয়ার অনুরোধ জানাবো, তিনি হচ্ছেন সার্জিস আলম, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। 2024 সালের ছাত্র জনতার এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে পুরো বাংলাদেশের রক্তক্ষয়ী যে কয়েকটি যুদ্ধক্ষেত্র ছিল, সে কয়েকটি যুদ্ধক্ষেত্রে অন্যতম যুদ্ধক্ষেত্র, যেই ভিডিওগুলো, যেই বিএনএস উত্তরার এক একটি রক্তচিত্র এখনো আমাদের শরীরকে শিউরে তোলে, সেই বিএনএস উত্তরার ধারণকারী বৃহত্তর উত্তরার আজকে আমার সামনে উপবিষ্ট 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের এক একজন বীর আন্দোলনকারীকে সেই 24-এর ছাত্র জনতার রক্তাক্ত স্পিরিটের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে যেই কথাটি সবার আগে বলতে চাই, ফ্যাসিস্টের মাথাগুলো বিভিন্নভাবে এই দেশ ছেড়েছে। ফ্যাসিস্টের মাথাগুলোকে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সরানো হচ্ছে, কিন্তু ওই প্রথম স্তরটি ব্যতীত ফ্যাসিস্টের যে দোসররা ছিল, যারা গ্রেড 3-4 থেকে শুরু করে গ্রেড 20 পর্যন্ত এখনো ওই ফ্যাসিস্টের দালাল হিসেবে তাদের উদ্দেশ্যকে সার্ভ করে যাচ্ছে, সেই উদ্দেশ্যকে আমরা আমাদের জায়গা থেকে কখনো সার্ভ করতে দিতে পারি না। আজও আমরা দেখি ওই ফ্যাসিস্টের দালালরা ব্যাংকগুলোর বিভিন্ন জায়গায় বসে আছে। আওয়ামী লীগের ওই সময়ে ফ্যাসিস্টের দালালরা এক একটি ব্যাংকের চেয়ারম্যান হয়ে ওই ব্যাংকগুলোকে লুট করেছে। আমরা দেখি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন লেফটেন্যান্ট জেনারেল, ওই যে মুজিবুর রহমানের মতো জেনারেলরা ওই রয়ের সাথে আঘাত করে এই দেশের মানুষকে জিম্মি করেছে, গুম করেছে। আমরা দেখেছি ওই আওয়ামী লীগের দালালরা মোদির সাথে যারা এক হেলিকপ্টারে চড়ে তার প্রাইভেট উদ্দেশ্য সার্ভ করে, তার টাকাগুলো নিজস্ব ফান্ডে রাখে, সেই আদানিকে এদেশের বিদ্যুৎ সেক্টর লিজ দিয়েছে। আমরা আজকে পেপারে দেখি আদানির সাথে আওয়ামী লীগ এমন একটি চুক্তি করেছে, যেই চুক্তির কোনো এক্সিট ক্লজ রাখা হয়নি। এই দেশটা কি কারো বাপের? এই দেশটা কি কারো বাপের? তাহলে এই দেশে বসে আদানির সাথে ওই আওয়ামী লীগ কোন সাহসে এমন চুক্তি করে যেই চুক্তির কোনো এক্সিট ক্লজ রাখা হয়নি? আমরা দেখতে পাই এই চুক্তি বাতিল করার জন্য আপনাকে $12 বিলিয়ন শুধু ক্যাপাসিটি চার্জ দিতে হবে। আমরা দেখেছি এই $1 বিলিয়ন চুরির যে মেগা চুরির প্রজেক্ট, সেটি পুরো বাংলাদেশে হয়েছে। 35,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু করেছে,
15 থেকে 20,000 কোটি টাকা, শুধু 15 থেকে 20,000 কোটি টাকা শুধু চুরি করেছে। আমরা দেখেছি 40,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু রেল প্রজেক্ট করেছে, তার মধ্যে 20,000 কোটি টাকা শুধু চুরি করেছে। এই যে মেগা প্রকল্পের নামে এই দেশে যে মেগা চুরিগুলো হয়েছে, সেগুলোর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশেই নিশ্চিত করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত 16 বছরে আমার কোনো একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে, আমার কোনো একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে, কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে, কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে। আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে, তাকে দেশ ছাড়া করেছে। এই যে অন্যায়গুলো, এই যে অবিচারগুলো, এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময়ে, আমার ভাই বোনদের জীবনের বিনিময়ে যেই দেশকে নতুন করে স্বাধীন করেছে, যেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করেছে, কোন দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতার শত্রুকে তারা আশ্রয় দিয়েছে। কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ওই দেশের কাজ নির্ধারণ করবে। ওবায়দুল কাদের, ওই শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের দালালরা যদি দিল্লি, কলকাতার, ভারতের উদ্যানে ঘুরে বেড়ায়, আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে। আমরা কোন দেশের সাথে ওই দেওয়ার সম্পর্কে বিশ্বাসী না। আমরা প্রয়োজন হলে আরো রক্ত দেব, তবে আমাদের এই যে সমতার সম্পর্ক, সমতার পররাষ্ট্রনীতি, সেটি বাস্তবায়ন করব। আমরা আমাদের চোখের সামনে দেখি আমাদের মায়েরা তার সন্তানের জন্য কাঁদছে, আমাদের 6 বছর বয়সের একজন সন্তানকে হারিয়ে আমাদের বাবারা কাঁদছে। আজান হচ্ছে কি? আমরা আজকে যখন উত্তরায় কথা বলি, আমরা দেখি আমাদের ওই মায়েদের চোখ থেকে, বাবাদের চোখ থেকে, ভাইদের চোখ থেকে, বোনেদের চোখ থেকে অঝরে এখনো বৃষ্টির পানির মতো চোখের পানি পড়ছে। অথচ কিছু কিছু মানুষ এই যে স্পিরিট, এই স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ দিতে ব্যস্ত। আমার যে ভাই শহীদ হয়েছে, সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে? আমার যে ভাই এখন ওই হাসপাতালে শুয়ে আছে, যে ভাই হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, সে কিভাবে হাসপাতাল থেকে উঠে এসে এই ভাগ নিতে আসবে? আমাদের যদি বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে, তাহলে কোনো নাম ব্যবহার করে, কোনো পদ ব্যবহার করে, নিজের ওই ছোটখাটো স্যাক্রিফাইস গুলোকে ব্যবহার করে আমরা কোনো জায়গায় নিজেদের ভাগের দাবি করতে পারি না। আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট একটি বার্তা, সেটি হচ্ছে এই ফ্যাসিস্টের দালালরা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকে ব্যবহার করে আমাদের উপরে পাল্টা আক্রমণের চেষ্টা করছে। আমরা দেখেছি ওই সচিবালয়ে আনসার নামক কতিপয় বিপদগামী ওই ফ্যাসিস্টের দালাল, তারা আনসার লীগ হয়ে ফিরেছে। আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, এখনো প্রত্যেকটি জায়গায় ওই সাভারে বলেন কিংবা বাংলাদেশের সচিবালয় সহ অন্যান্য জায়গাগুলোতে বলেন, এখনো তারা এই অপচেষ্টাটি করার সর্বোচ্চ চেষ্টা করছে। সামনে আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনের রয়েছে, তাদের যে পূজা উৎসব সেটি রয়েছে। আমরা যেভাবে 5 আগস্টের পরে তাদের ওই পূজা মণ্ডপের সামনে গিয়ে, বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তাদের নিরাপত্তার জন্য, আমরা আবারও এই সামনে তাদের ওই উৎসবে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে আবার ঢাল হয়ে দাঁড়াবো। একটি জিনিস মনে রাখবেন, ওই যে দোসররা, ওই যে দোসরের এজেন্টরা, ওই যে দোসরের দেশগুলো, এগুলো কিন্তু এখনো থেমে নেই। তাদের রক্ত কিন্তু এখনো ঠান্ডা হয়ে আছে। তারা কিন্তু এখনো বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই পরিকল্পনা আসছে কিভাবে পাল্টা ছবল দেওয়া যায়।
আমাদের ছোট ছোট স্বার্থ, আমাদের ছোট ছোট রাজনৈতিক উদ্দেশ্য, এই বিষয়গুলোকে অনুরোধ করছি এক পাশে রাখবেন। সামনে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হওয়ার পূর্ব পর্যন্ত আপনাদেরকে এই ছোটখাটো স্বার্থগুলো এক পাশে রেখে বাংলাদেশ রাষ্ট্রের জন্য, বাংলাদেশের জনগণের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। শুধু একটি জিনিস মনে রাখবেন, যদি কোনোভাবে আমাদের এই খামখেয়ালির জন্য, ছোটখাটো স্বার্থের জন্য কোনোদিন ওই ফ্যাসিস্টরা এই পাল্টা আক্রমণ চালাতে পারে, এই সামনে যারা বসে আছেন আমার ভাইয়েরা, বোনেরা, এই বাংলাদেশের জনগণ, বিশ্বাস করুন সকলকে সারা জীবনের জন্য একটি বন্দিশালায় থাকতে হবে। আমরা এই বন্দিশালায় আর থাকতে চাই না। শুধু একটি কথাই বলবো, এই বাংলাদেশকে যদি আমরা বাংলাদেশের জনগণের মতো করে চালাতে চাই, আমাদের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, তাহলে আমাদের এই ছোটোখাটো স্বার্থগুলোকে এক পাশে রেখে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের যে ঐক্যবদ্ধ হওয়ার স্পিরিট ছিল, সেই স্পিরিটকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং আমরা বিশ্বাস করি আগামীর এই নতুন বাংলাদেশ সৃষ্টির যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা সেভাবেই শুরু হবে, যেভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তাড়িয়ে দেওয়ার পরে উত্তরার বিএনএস থেকে পাল্টা একটি ওই আক্রমণ, ফ্যাসিস্টদের কামড় দেওয়ার অগ্রযাত্রা শুরু হয়েছিল। সবশেষে ওই 18-র ছাত্র জনতার অভ্যুত্থানের যে প্রাণের স্লোগান, সেই স্লোগান দিয়ে শেষ করছি। সবাইকে একসাথে বলতে হবে, কোটা না মেধা, কোটা না মেধা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। যতদিন না জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হচ্ছে, ততদিন ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই জারি রাখতে হবে এবং আমরা একসাথে সে লড়াই করে যাব। ধন্যবাদ উত্তরা।